প্রিয় অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো এবং প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু তোমাদের জন্য পরীক্ষা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা বিগত সালগুলোতে, বিগত বছরগুলোতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমার সাজেশন পড়ে অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু ফার্স্ট ক্লাস মার্ক পেয়েছো। শুধুমাত্র পরীক্ষার আগ মুহূর্তে, অল্প কয়েকদিন পরীক্ষার মধ্যে, বন্ধের সময় এবং পরীক্ষার আগে সর্বোচ্চ এক সপ্তাহ তোমরা লেখাপড়া করেছো। এভাবে তোমরা মাত্র অল্প পরে কিন্তু তোমরা ফার্স্ট ক্লাস মার্কস অনেকেই রাখতে পেরেছো। অনেকেই আমাকে কমেন্ট করেছো, অনেকেই বলেছো। এবছর তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো, যারা ইতিমধ্যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখনো দেখোনি, তারাও তোমরা আমার এই কমেন্ট গুলো দেখতে পারো ইউটিউব চ্যানেলের। তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার সাজেশনটা কত গুরুত্বপূর্ণ প্রতি বছর হয়ে থাকে। তো এবছর আমি সাজেশন গুলো খুবই সুন্দরভাবে গুছানো ভাবে তৈরি করেছি। বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 23/19/01 যে সাবজেক্টটি 23 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, এই সাবজেক্টের সাজেশন নিয়ে আজকে আমি আলোচনা করব। আর তোমরা দেখতে পাচ্ছ যে সাজেশন গুলো সবই রেডি রয়েছে। দেখতে পাচ্ছ অনার্স থার্ড ইয়ারের সাজেশন সবগুলো রেডি রয়েছে। তোমরা যেগুলো যখন নিতে চাও সবগুলো সাবজেক্ট একসাথে নিলে 500 টাকা, এবং একটা সাবজেক্ট যদি নিতে চাও তাহলে 100 টাকা। তোমাদের কি করতে হবে সেজন্য দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে 01754771072। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে সাথে সাথে তোমাকে মেসেজে রিপ্লাই দেওয়া হবে এবং এই হোয়াটসঅ্যাপই তোমাকে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেওয়া হবে। এবং তোমরা যারা পেমেন্ট করতে চাও তোমরা এই নাম্বারে পেমেন্ট করবা 01754771072। এই বিকাশ অথবা নগদ পার্সোনাল নাম্বার সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি সাথে সাথে তোমাদের সাজেশনগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ যে আজকের বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 1971 সাল থেকে বর্তমান, এখানে প্রত্যেকটা সাবজেক্টে দেখতে পাচ্ছ যে এখানে রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা কোন সংগঠনটি উল্লেখযোগ্য অবদান রেখেছিল? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ, মাত্র 50 থেকে 55টা অতি সংক্ষিপ্ত দেওয়া হয়, সেখান থেকেই তোমরা 10টা থেকে 12টাই কমন পেয়ে যাবা। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1947 সালে 1 অক্টোবর। কার নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা হয়? শেরে বাংলাকে ফজলুল হকের নেতৃত্বে। কোন দাবিকে বাঙালির ম্যানেকাটা বলা হয়? 6 দফা দাবিকে বাঙালির ম্যানেকাটা বলা হয়। পাকিস্তানের প্রথম গণপরিষদ 1947 থেকে 1954, এর সদস্য সংখ্যা কত ছিল? 79 জন। বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কখন? 1971 সাল থেকে 10 এপ্রিল। 1971 সালে 10 এপ্রিল। কবে স্বাধীনতা ঘোষণা করা হয়? 1971 সালে 26 মার্চের প্রথম প্রহরে। বাংলাদেশের গণপরিষদ কাকে মজিদনগর সরকারের রাষ্ট্রভাষা হিসেবে নির্বাচিত করে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মৌলিক গণতন্ত্র কি? মৌলিক গণতন্ত্র বলতে 1959 সালের মৌলিক গণতন্ত্র আদেশ বলে সৃষ্ট 4 স্তর বিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বোঝায়। ডিএসসি এর পুনরূপ হচ্ছে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি। এইভাবে তোমরা সবগুলো সাবজেক্টের সাজেশন তোমরা এভাবে সাজানোভাবে তোমরা পেয়ে যাবা। দেখতে পাচ্ছ মাত্র অল্প কয়টা কিন্তু অতি সংক্ষিপ্ত দেওয়া হয়, আমি অল্প কয়টা অতি সংক্ষিপ্ত দিয়ে থাকি। দেখতে পাচ্ছ মাত্র 60টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই সাবজেক্টটায় পড়লি তোমরা এখান থেকে 10 থেকে 12টাই অতি সংক্ষিপ্ত কমন পেয়ে যাবো। তোমাদের 10টা অ্যান্সার করতে হয় পরীক্ষায়। তারপরে দেখতে পাচ্ছ যে খ বিভাগের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের অবদান সংখ্যা মূল্যায়ন করো 99%। 99% গুলো পড়লে ইনশাল্লাহ কমন পারবা এবং 95% গুলো মোটামুটি পড়ে যাবা। 1971 সালে অসহযোগ আন্দোলন কি? অপরাধ সাসাইড কি? ওএসএ সংবিধান আদেশ কি? এইভাবে প্রত্যেকটা সর্বোচ্চ 12টা 14টা খ বিভাগে দেওয়া হয়েছে। তারপরে তোমরা গ বিভাগে দেখতে পাচ্ছ মাত্র কয়টা? 12টা প্রশ্ন দেওয়া হয়েছে। তাই তোমরা খুবই দ্রুত সাজেশন গুলো সংগ্রহ করো। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন অলরেডি রেডি হয়েছে। দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন গুলো রেডি। তোমরা খুবই দ্রুত সাবজেক্টের সাজেশন গুলো নিয়ে নাও। আর কথা বেশি বাড়াবো না, তোমরা দ্রুত সাজেশন গুলো নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করো। যেহেতু তোমাদের মাঝখানে আর একটা দিন বাকি আছে, 22 তারিখ, 23 তারিখই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত সাজেশনটা নিয়ে বারফের একটা প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষা হলে যাবা আশা করি। এবং তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 01754771072। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে সাথে সাথে মেসেজে রিপ্লাই পাবে এবং তোমরা এই হোয়াটসঅ্যাপে পিডিএফ গুলো নিয়ে নিতে পারবে। সকল সাবজেক্ট 8টা সাবজেক্ট পরিসংখ্যান সহ 8টা সাবজেক্টে তোমরা 500 টাকা পেমেন্ট করলে হবে। এখানে পেয়ে যাচ্ছে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো এবং অতি সংক্ষিপ্ত অ্যান্সার সহ পাচ্ছ। এবং তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে খ এবং গ বিভাগের অ্যান্সার গুলো কোথায় পাবো? অ্যান্সার গুলো দিগদর্শন গাইড অথবা ব্যতিক্রম গাইডে তোমরা খুব সহজে খুঁজে পাবে, অথবা অনেকে মেইন বুক পড়ো, মেইন বুকেও পাবে। তবে আমি সবাইকে বলবো যে মেইন বুক প্লাস দিগদর্শন প্লাস ব্যতিক্রম তিনটাই মিলে ইজিলে তোর যেটা সহজ লিখছে, যেটা ভালো লিখছে সেটা তোমরা পড়বা। অনেকে আছো যে পরীক্ষার আগ মুহূর্তে শুধু পড়ো বই, এর আগে বই পড়ো না, তাদের জন্য মেইন বুক পড়াটা ভালো হবে না। তারা শুধুমাত্র এই
সাজানো গোছানো ভাবে দিগদর্শন গাইডে এবং ব্যতিক্রম গাইডে লেখা আছে, সেইটা কিনে তোমরা পড়লে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এবং তোমরা খুবই দ্রুত সাজেশনগুলো নিয়ে পারফেক্ট একটা প্রস্তুতি নেওয়া শুরু করো। আর একটা অনেকেই প্রশ্ন করে যে খ বিভাগ এবং গ বিভাগের অ্যান্সারটাও ভাইয়া যদি আপনি দিতেন বা স্যার আপনি যদি দিতেন তাহলে আমাদের উপকার হতো, এভাবে অনেকেই প্রশ্ন করেছো। কিন্তু অনার্সের লেখা বিভিন্ন রাইটারের বিভিন্ন রকমের লেখা থাকে, আমি যদি একটা লেখা দিয়ে দিতাম সেটা অনেকের জন্যই সেটা কিন্তু ভালো হতো না, কারণ সবাই একই লেখা যদি লেখে, সবাই যদি একই ধরনের লেখা লেখে তখন কিন্তু ভালো মার্কস পাওয়া যায় না। বিভিন্ন রাইটার পড়ে যদি বিভিন্নভাবে লেখা হয়, নোট করে লেখা হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ভালো মার্কস তুলতে পারবা, ভালো মার্ক পাবে। তখন তার স্যাররা মনে করবে যে তুমি তোমার লেখার ভিতরে একটা ইউনিক আছে। এবং অনেকে আছো যে তোমরা পৃষ্ঠা ভরে লিখতে হবে কিনা, অনেক পৃষ্ঠা লিখতে হবে কিনা, সেটা নিয়েও অনেকে অনেকে আমাকে মেসেজ করেছো, অনেকে জিজ্ঞেস করেছো। আসলে মূলত তুমি যদি গুছানো ভাবে অল্প লেখো তাহলেও তুমি ভালো মার্ক পাবে। কিন্তু যদি তুমি গুছানো ভাবে বইয়ের মধ্যে থেকে কিছুই না লেখো, তুমি 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠাও লিখে ফেলো একটা রচনামূলক প্রশ্ন, সেক্ষেত্রে কিন্তু তুমি মার্ক পাবে না ভালো। তো সেজন্য আমি বলবো যে তোমরা যদি 3 পৃষ্ঠাও লেখো, 3 পৃষ্ঠাও লেখো তোমরা রচনামূলক প্রশ্ন, যদি একটু সাজানো গোছানো একদম বইয়ের মতো যেভাবে অ্যান্সার চেয়েছে সেভাবে যদি তুমি লেখো, তাহলে তুমি একটা ভালো মার্ক পাবা। 10-এর ভিতরে হয়তো 7 থেকে 8 মার্ক তোমাকে দেওয়া হবে। আর যদি তুমি আহ, আহ, কিছুই লিখলে না, বইয়ের মতো করে লিখলে না, তুমি প্রায় 4 থেকে 5 পেজ 6 পেজ তুমি লিখে ফেললে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ভালো মার্ক দেওয়া হবে না। তাই সেই জন্য তোমরা খুবই আহ, এই বিষয়ে থাকবে। আর হাতের লেখার বিষয়ে এটা অনেকে বলেছে, আমি যেহেতু তোমাদের পরীক্ষা সংকলন সেজন্য এই ভিডিও ভিতরে সব বলে দিচ্ছি। আলাদা করে ভিডিও তৈরি করাটা আমার জন্য খুবই সময় নষ্ট, মানে আমার সময় দেওয়াটা খুবই হয়ে যাচ্ছে, অনেক ব্যস্ততার মধ্যে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি। তোমরা হাতের লেখাটা বিষয়টা মূলত হাতের লেখা অনার্সে তেমন একটা প্রভাব ফেলে না, কিন্তু অনেক ক্ষেত্রে আবার প্রভাব ফেলে। দেখা যায় তুমি যদি সাজানো গোছানো ভাবে একদম পরিপাটি ভাবে হাতের লেখা স্পষ্ট ভাবে তুমি সঠিকভাবে লিখতে পারো, বইয়ে যেভাবে তোমাকে প্রশ্নে যেভাবে অ্যান্সার করতে বলছে সেভাবে যদি পড়ো, তাহলে দেখা যায় যে তুমি অনেকে আছে তোমার ক্লাসমেট হাতের লেখা খারাপের কারণে সে পাবে 6 আর তুমি পাবা ওই একই লেখা লিখে 7 পাবা। অথবা তার থেকে একটু একটু তোমার খারাপ হয়েছে লেখাটা, তারপর হাতের লেখা একটু ভালো, তারপরে তুমি একটু অনেক সময় ভালো মার্ক পেয়ে যাও। কারণ এটা কারণ হচ্ছে অনার্সে অনেক সময় খাতা অত ভালোভাবে কিন্তু মূল্যায়ন না করেই মার্ক দিয়ে দেয় অনেক অনেক সময়। যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না, 2-1 সময় হয়। তাই আমি বলবো যে হাতের লেখা মোটামুটি একটু ভালো করার চেষ্টা করবা, তাহলে তোমরা দেখা যায় যে তোমাদের একটা রচনামূলক প্রশ্ন ভালোভাবে লিখতে পারলে তোমরা 7 থেকে 8 মার্ক পেয়ে যাবা। আর যদি তোমাদের লেখা একটু দুর্বল থাকে, একটু স্লো থাকে বা খারাপ থাকে, তাহলে তোমরা দেখা যায় একটা ভালোভাবে একটা রচনামূলক প্রশ্ন লিখলে 6 থেকে 7 মার্ক পেয়ে যাবা। আমি আশা করছি তোমাদের বুঝাইতে পেরেছি। তবে অনেক সময় হয় কি, হাতের লেখা অনেক সময় ফ্যাক্টর হয় না, কিন্তু অনেক স্যাররা আছে হাতের লেখার উপর গুরুত্ব দিয়ে খাতা বেশি ভালো করে না পড়ে হাতের লেখার উপরে ডাস করে মার্ক দিয়ে দেয়। এই ক্ষেত্রে অনেক ভালো স্টুডেন্টরাও কিন্তু খারাপ রেজাল্ট করে যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এভাবে অনেক সময় দেখা যায়। কিন্তু হাতের লেখা অনেক বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে হাতের লেখা অতটা বেশি গুরুত্বপূর্ণ কিছু না অনার্সে, ভালো মার্ক পাওয়া যায় ভালো যদি তুমি লিখতে পারো। তবে আবার 2-1 ক্ষেত্রে দেখা যায় যে হাতের লেখাটা একটু অনেক স্যাররা পছন্দ করে, তারা হাতের লেখা ভালো দেখলে ভালো মার্ক দিয়ে দেয়। এইটা হচ্ছে ডিফারেন্স। সেজন্য মূলত স্যারদের উপরে নির্ভর করে বিষয়টা, যে স্যাররা কোন মানসিকতা নিয়ে আসে, তারা সেভাবে নির্ভর করে। আশা করছি তোমাদের বুঝাতে পেরেছি এবং সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের এই একটা ভিডিওর মধ্যে দিয়ে দিতে পেরেছি। এবং আশা করছি, এবং অনেকে আমার প্রশ্ন করেছে যে আসলে তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষাতে এসেছো, তারপরেও অনেকে আবার প্রশ্ন করেছে নতুন করে, তাই আমি বলছি আর একটা বিষয়। তোমরা অনেকে আছো যে ক বিভাগ নাকি গ বিভাগ কোনটা আগে লিখবা শুরু করবা সেটা নিয়ে একটা প্রশ্ন করো। তোমরা অবশ্যই ক বিভাগ থেকে শুরু করবা, ক বিভাগের অতি সংক্ষিপ্ত 10টা আগে লিখবা, তারপরে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখবা 5টা, এবং তারপরে হচ্ছে গ বিভাগের 5টা প্রশ্ন লিখবা। তাহলে তোমরা এভাবে সিরিয়াল অনুযায়ী লিখবা। অনেকে আছে গ বিভাগ আগে লেখো, তো সেক্ষেত্রে দেখা যায় টাইম মেনটেন্সের সমস্যা হয়ে যায়। আশা করি তোমরা এভাবে মেনটেন করে রাখবো, ক বিভাগ খ বিভাগ গ বিভাগ, এভাবেই তোমরা সিরিয়াল লিখবা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
তো আজকে এই পর্যন্ত ছিল। ভালো থাকবে, ধন্যবাদ সকলকে, এবং পরবর্তী এক ভিডিওতে দেখা হবে, এবং অবশ্যই সময় পেলে আরো ইনফরমেশন তোমাদের দেবো পরীক্ষা সংক্রান্ত, যে কোনো সকল উপদেশ সংক্রান্ত। তো ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।